লোকটা দেখতে ভীষণ সুন্দর, গায়ে কোট জড়ানো, দেখেই বোঝা যাচ্ছে খুব দামি ব্র্যান্ডের কোট, মাথায় একটা হ্যাট। এমন সুন্দর দামি পোশাক পরে এমন সুন্দর দেখতে কেউ একটা নোংরা জায়গায় আসতে পারে? আমি ভাবতেও পারিনি। লোকটা বললেন, আপনি আপনার ইচ্ছার কথা বলুন। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি বলবো। লোকটার দিকে তাকাতে কেন যেন ভয় ভয় লাগছিল, তাও বললাম আমার অনেক টাকার দরকার। লোকটা মুচকি হেসে বলল, পাবেন, তবে তার বদলে একটা জিনিস আমাকে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি জিনিস? আপনার স্ত্রীর প্রথম সন্তান আমাকে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম লোকটার কথা শুনে। পরে মনে হলো এটা শালুকের কাজ, ওই শালাই শিখিয়ে পড়িয়ে কাউকে পাঠিয়েছে আমাকে বোকা বানানোর জন্য। আমি বললাম, আপনি ভুল করছেন, আমার সন্তান হবে না, কোনোদিন হওয়া সম্ভব নয়। লোকটা বলল, কে বলল সন্তানটা আপনার হবে? সন্তান হবে আমার। বলেই সে হঠাৎ বেরিয়ে গেল। তাকে আর আমি দেখতে পেলাম না। আমি একা একাই বাড়ি চলে এসেছিলাম, শালকের জন্য অপেক্ষা করিনি। ও কি করে এত জঘন্য ধরনের একটা মজা করতে পারলো আমার সাথে, ভেবে রাগ লাগতেছিল। তার কিছুদিন পর সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে আমার আর জ্ঞান ছিল না। সেদিন সারা রাত কী করেছিলাম আমার মনে নেই। আমার কেবল মনে হচ্ছিল আমার শরীরের নিয়ন্ত্রণ আমার কাছে নেই, যেন অন্য কারো কাছে ছিল। এর 1 মাস পরই তুমি বাবু হবার খবরটা দিলে। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এরপর থেকে আমার কাছে এত এত দিক থেকে টাকা আসা শুরু করলো, সত্যি আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো শাহরুখ তাহলে মজা করেনি, ও যা কিছু করেছে সব কিছুই সত্য। আমি বললাম, আবির তুমি কি কথা বলছো? তুমি কি বুঝতে পারছো? এত নোংরা কথা তুমি কিভাবে বলতে পারলে আমাদের বাবুকে নিয়ে? আবির বলল, আমি জানি তুমি হার্ট হচ্ছ, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, সব কিছুই মিলে যাচ্ছে। আমার বেশি বেতনের চাকরি পাওয়া, আমার বড়লোক চাচার হঠাৎ মারা যাওয়া, তার সব সম্পত্তি পেয়ে যাওয়া। আমি ফোনটা রেখে দিলাম। আমার মনে হচ্ছে আবিরের সিরিয়াস কোনো সমস্যা হয়েছে। আমার বেবি হওয়াতেই ওর সমস্যা। ও আমাদের বাবুটাকে মেনে নিতে পারছে না। আবিরের কাউন্সিলিং বা ওরকম কিছু করা দরকার, কিন্তু কার কাছে যাব? আমি তো কাউকে চিনি না। নায়লা বলল তার বড় মামার বন্ধু নাকি মানসিক রোগের ডাক্তার, তার কাছেই যাওয়া যায় আবিরকে নিয়ে। পরদিন আমাদের বাড়ির সবাই যাবে পিকনিকে। বছরের একদিন একরকম সবাই পিকনিকে বের হয়। সবাই গেল, কিন্তু আমি একা থেকে গেলাম বাড়ি। আমার বাইরে যেতে ইচ্ছে করছিল না। আমি বারান্দার কাপড় চোপড়গুলো ঘরে এনে রাখলাম। বিছানায় শুয়ে একটু ভাত ঘুম দিব, এ সময় কলিং বেল বাজলো। দরজা খুলে দেখলাম আবির দাঁড়িয়ে। আবিরকে দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, স্বীকার করি, কিন্তু তবুও অসম্ভব এক ভালো লাগায় মনটা ছেয়ে গিয়েছিল। খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরতে, কিন্তু ওর গম্ভীর মুখ দেখে আমি আর এগোলাম না। আবির ঘরে ঢুকলো, জিজ্ঞেস করলো, বাড়িতে কেউ নেই? না, সবাই পিকনিকে গেছে। তার মানে তুমি একা? আমি বললাম, হ্যাঁ। আবির মাথা নিচু করে রইল অনেকক্ষণ। আমি ও কি বলে শোনার জন্য অপেক্ষায় বসে রইলাম। অনেকক্ষণ পরেই আবির বলল, কালকের কথাটা শেষ করিনি, শুনতে চাই না আমি। তোমার শুনতে হবে। আমি ঠিক নেই, হ্যাঁ না? সব কিছু ওলটপালট হয়ে গেছে। আমি রাতে ভয়ে ঘুমাতে পারি না। সব সময় আশেপাশে ভয়ঙ্কর লোকজনকে দেখি, কারা যেন কালো জামাকাপড় পরে আমার আশেপাশে ঘুরে বেড়ায়। আমি তাদের চিনি না। আমি বললাম, আবির তুমি আপসেট, আমার পেটের বাবুটাকে তুমি মানতে পারছো না, তাই এমন করছো। আবির মাথা নাড়ে, না এমনটা না, আমি যা দেখছি সব সত্যি। অফিস থেকে ফিরে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম শালুকের কাছে, ওর কাছে কান্নাকাটি করতাম এই বিপদ থেকে যাতে ও বাঁচায়। প্রথমে বলেছিল আর কোনো উপায় নেই, কিন্তু আমার এসব কান্নাকাটি দেখে ওর মনে হয় মন গলেছিল। কয়েকদিন খুব হেল্প করার চেষ্টা করেছিল আমার। তারপর হেল্প করেছে ও? আবির আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, গত 2 দিন তোমার সাথে কথা বলতে পারিনি হেনা, তুমি মায়ের বাড়ি আসার পর। কেন জানো হেনা? আমি শালুককে নিয়ে ব্যস্ত ছিলাম। শালুক মারা গেছে। পরশুদিন ওর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে ওকে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কি যে বলবো বুঝতে পারছিলাম না। আবির বলল, এই বেবিটা আমাদের সবার জন্যই অমঙ্গল হেনা। ও আসলে কোনো একটা বড় অঘটন ঘটে যাবে। ওকে পৃথিবীতে আনার পুরো দায় আমার নিজেরই এখন এই দায় থেকে মুক্ত হতে হবে। আবির টেবিল থেকে একটা ছুরি তুলে নিল। আমি জিজ্ঞেস করলাম, আবির কি করছো তুমি? আবির ভীষণ মন খারাপ করা কণ্ঠে বলল, আমি সরি হ্যাঁ, পারলে মাফ করে দিও আমায়। আবির আমার দিকে আস্তে আস্তে এগুতে লাগলো। আমি তখন ভয় আর আতঙ্কে জমে গেছি। চিৎকার করে বললাম, এমনটা করো না আবির, তুমি এমন না, তুমি আপসেট দেখে উল্টাপাল্টা চিন্তা ঢুকেছে তোমার মাথায়। বিশ্বাস করো, এই বেবি আর কারো না, এই বেবিটা তোমার আর আমার। আবির শান্ত ঠান্ডা স্থির চোখ মিলে আমার দিকে তাকিয়ে বলল, এই বেবিটা আমার নয় হেনা, এই বেবি তোমারও না, এই বেবিটা শয়তানের। আবির চুপচাপ আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে কি একটা কষ্ট। ও আমার মাথার পেছনে হাত দিয়ে আলতো করে ধরে আমার চোখে চোখ রেখে বলল, আমাকে মাফ করে দিও হেনা, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। এরপর ওর হাতের ছুরিটা উঠালো উপরে, সেটা আমার পেট বরাবর তাক করলো। আমার চোখে তখন বর্ষার অবিরল ধারার মতো কান্না নেমেছে। সেদিকে তাকিয়ে রইল আবির। ওর হাতটা থেমে গেল, পিছিয়ে গেল। তারপর হেঁটে হেঁটে চলে গেল বারান্দায় রেলিংয়ের উপর দাঁড়ালো। আমি ছুটে গেলাম ওকে থামানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
আবির প্রচণ্ড রকম মানসিক ডিপ্রেশন এবং ডিলিউশনে ভোগা এক ব্যক্তি ছিল। শুরু থেকে নিজের আর্থিক দুরবস্থা আর দৈন্যতা নিয়ে হতাশায় ভুগত সে। এর সাথে যুক্ত হয়েছিল নিজের বাবা হতে না পারার কষ্ট। সব কিছু মিলিয়ে আবির প্রচণ্ড রকম হতাশায় ডুবে গিয়েছিল। হতাশা থেকে মুক্ত হতে সে নেশা করা শুরু করেছিল। এক্ষেত্রে তাকে সাহায্য করেছিল তার বন্ধু শালুক। শালুকের সাথে বিভিন্ন গোপন নোংরা জায়গায় গিয়ে সে নেশা করত। এভাবে একদিন নেশা করতে নিয়ে গিয়ে শালুক তার সাথে খুব খারাপ ধরনের একটা মজা করে। একজন ব্যক্তিকে আবিরের জীবনের গোপন কথা বলে সাজিয়ে গুছিয়ে নিয়ে সে শয়তান হিসেবে তার সামনে উপস্থাপন করে। নেশার ঘরে থাকা আবিরের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে। নেশার প্রভাবেই লোকটাকে অদ্ভুত কেউ ভেবে সে বসে থাকে। কিন্তু লোকটার চাহিদার কথা শুনে তার মনেও সন্দেহ জন্মায়। সে সন্দেহ করে ব্যাপারটা তার বন্ধু শালুকই ঘটিয়েছে, কিন্তু নেশার ঘরে থাকার জন্য ব্যাপারটাতে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি সে। এর কিছুদিন পরেই আমি কনসিভ করি। কাকতালীয়ভাবে আবির সে সময় নতুন চাকরি পেয়ে যায়। দুটো ঘটনায় তার মনে গভীরভাবে রেখাপাত করে। প্রথমত, এত ডাক্তার দেখানো আর চিকিৎসা করানোর পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না, আবির ভেবেই নেয় সমস্যাটা তারই। তাই যখন আমি তাকে মা হবার সংবাদটা জানাই, তখন আবিরের মনে বদ্ধমূল ধারণা হয়ে যায় যে সন্তানটির পিতা সে নয়। আবার আমাকে সে প্রচণ্ড ভালোবাসা এবং বিশ্বাস করে, তাই আমাকে যে তার সাথে কখনো প্রতারণা করতে পারি এই ব্যাপারটিও তার বিশ্বাস হয় না। সব মিলিয়ে আবিরের মনে এই ধারণা আসে যে সন্তানটির পিতা সে নয়, শয়তানের। এই ধারণার পিছিয়ে শালুকের সেই রাতে একজনকে শয়তান সাজিয়ে মজা করার ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবিরের হঠাৎ চাকরি পাওয়াটা এই ধারণার পিছনে একটা শক্ত ভিত গড়ে দেয়। আবির প্রচণ্ডভাবে বিশ্বাস করতে থাকে আমাদের অনাগত সন্তানটি আসলে শয়তানের বংশধর। সে পৃথিবীতে অমঙ্গল ডেকে আনার জন্যই জন্ম নিবে। এরপর হঠাৎ করে চাচার ফেলে যাওয়া সম্পত্তির মালিক হয়ে সে আরও বেপরোয়া হয়ে যায়। সে নিশ্চিত হয়ে যায় যে তার ধারণাই ঠিক। নিজের লোভ আর ভুলের জন্য পৃথিবীতে অমঙ্গল ডেকে আনছে সে। এই ব্যাপারটা সে মানতে পারে না, তাই সে ঠিক করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত সে নিজেই করবে। আবির এতটাই ডিলিউশনে ভুগছিল যে ড্রাগ ওভারডোজে শালুকের মৃত্যুটাকেও সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। ভেবেছে সব শয়তানের কাজ। এই ঘটনায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দ্রুত ছুটে যায় নিজের অনাগত সন্তান পক্ষান্তরে আমাকে খুন করার জন্য। কিন্তু এই খুনের আগ মুহূর্তে তার ভেতরে চেতনা বা তাকে বাধা দেয়। নিজের চেতনা বা বিবেক আর নিজের ভ্রান্ত ধারণার দ্বন্দ্বে সে নিজেকে হারিয়ে ফেলে। নিজের মনের এই তীব্র অন্তর্দ্বন্দ্ব থেকে বাঁচার জন্যই সে শেষমেশ আত্মহত্যা করে। হতাশা আর সন্দেহ একজন মানুষকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে পারে তার সবচেয়ে ভালো উদাহরণ আবির। সমস্যা হলো তাদের এই সমস্যাগুলোর সময় তাদের সাহায্য করার মতো কেউ থাকে না, কারণ তাদের মনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা আমরা কেউ বুঝতে পারি না, বোঝা সম্ভবও নয়। নাইলার বড় মামার বন্ধু, যিনি মানসিক রোগের ডাক্তার, আবিরকে নিয়ে এই ব্যাখ্যাটা আমাকে দিয়েছিলেন। আমার তখন প্রেগনেন্সির 8 মাস চলছে। আমার কিছুই ভালো লাগে না, একটা সন্তান আসছে আমার। কিছুদিন পরেই সে পৃথিবীর মুখ দেখবে, অথচ তার প্রতি আমার কোনো মায়াই নেই। একদিন আমি মাকে বললাম, মা, বাচ্চাটাকে আমি রাখতে চাচ্ছি না, ওকে কোথাও দত্তক দিয়ে দেওয়া যায় না? মা আঁতকে উঠে বললেন, ছি মা, এভাবে কেউ বলে? ও তোমার নিজের বেবি, আমাদের প্রথম নাতি, আমরা ওকে কিভাবে অন্য কারো কাছে দিই বলো? আমি বিষণ্ণভাবে বললাম, ওকে আমি পালতে পারবো না মা, ওকে দেখলে আমার আবিরের কথা মনে পড়বে। আব্বা আম্মা দুজনেই নানানভাবে আমাকে বোঝালেন। আমি তবুও মানতে পারছিলাম না। এই বাবুটা আমার কাছে থাকলে কিছুতেই ভালো থাকবো না। আমি ওকে অবহেলা করব, দূরে সরিয়ে রাখবো। ও অন্য কারো কাছে মানুষ হোক, সেটাই ভালো হবে। আমার বড় ফুপুর মেয়ে ডাক্তার, তার হাজব্যান্ড সচিবালয়ে আছেন। তার উন্নতিতে তিনি দেশের খুব বড় একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে যাবেন ভবিষ্যতে, কোনো সন্দেহ নাই। তাদের মনে একটাই দুঃখ, তাদের সন্তান হচ্ছে না। আমি যখন আমার বাবুকে দত্তক দেওয়ার ব্যাপারে পুরোপুরি বদ্ধপরিকর, একদিন আপুই আমাকে প্রস্তাবটা দিল, আমার ছেলেকে ওরা নিতে চায়। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। বাবা মা কিছুতেই রাজি হচ্ছিলেন না প্রথমে, পরে অবশ্য মেনে নিলেন। নাতি তো দূরে কোথাও যাবে না, তাদের পরিবারেই থাকবে। হয়তো আমার কাছে থাকার চাইতে ওদের কাছে আরও সুখেই থাকবে সে। আমার ডেলিভারির সময় চলে এলো। মাঝে মাঝেই চেক আপ করাতে নিয়ে যাই। বেবির গ্রোথ ভালো, ডাক্তাররা আশ্বস্ত করেন কোনো সমস্যা হবে না। আমি আবিরকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। মাঝরাতে বিছানায় শুয়ে ঝরঝর করে কাঁদি। মনে মনে বলি, তুমি এত কষ্ট নিয়ে চলে গিয়েছিলে। তুমি বলতে তোমাকে বিয়ে করে আমি কষ্টে আছি, কিন্তু আসলে ব্যাপারটা ছিল উল্টো। আমি তোমার জীবনে না এলে তোমার জীবনটা তো জটিল হতো না। আমাকে খুশি করার চেষ্টায় তুমি দিশেহারা হয়ে যেতে, তোমার মনে কষ্ট আর ডিপ্রেশনগুলোও থাকতো না। আমি পেটে হাত বুলাই। আবিরের স্মৃতিচিহ্ন সেখানে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওকে পৃথিবীতে আনার জন্যই আসলে আমার বেঁচে থাকা, নইলে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই ছিল না আমার। ডেলিভারির দিন আমাকে তাড়াতাড়ি নিয়ে আসা হলো হসপিটালে। ডাক্তার অভয় দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। একটা হেলদি ফুটফুটে বেবি আমার হাতে দিবেন তিনি। আমার মা, বাবা, ফুফাতো বোন, আত্মীয় স্বজন সবাই এসেছেন হসপিটালে। আমার দিকে তাকিয়ে হাত নাড়ল সবাই, বলল যেন ভয় না পাই।
কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আমিও জানি কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হবে। আমার বাবুটা পৃথিবীর প্রথম আলো দেখবে, বড় হতে হতে দেখবে পাহাড়, সাগর, মেঘ, গাঢ় নীল আকাশ। শুধু তার জন্মদাতাকেই দেখতে পারবে না কখনো। আবির হয়ে যাবে তার কাছে এক গল্পে শোনা মানুষ। আমাকে ডেলিভারি রুমে নেওয়া হচ্ছে। করিডোর ধরে যাচ্ছে আমি হুইল চেয়ারে চেপে। করিডোরের দুধারে অসংখ্য মানুষ, তাদের আমি চিনি না, কিন্তু সবাই হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সবাই হাত নাড়ছে আমাকে দেখে। সবার পরনে কালো পোশাক, সবার চোখে কেমন একটা অশুভ ছায়া। এরা যে কোথা থেকে এলো আমি জানি না। আমাকে ডেলিভারি রুমে ঢোকানো হলো। মানুষগুলো তখনও হাত নাড়ছে আমার দিকে তাকিয়ে। আমার তলপেটে তীব্র কঠিন ব্যথা শুরু হয়েছে। আমার বেবিটার বাইরে আসার জন্য আর তর সইছে না।